জয় হিন্দ। আমরা সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা সালোক সংশ্লেষ চ্যাপ্টারের কয়েকটা ক্লাস তো হয়ে গেছে, যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও, ঠিক আছে। আজকে আমরা মেনলি পড়বো হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশা। কি পড়বো? সালোক সংশ্লেষের অন্ধকার দশা। আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটো পর্যায়ে সম্পন্ন হয়, তাই না? একটা হচ্ছে সালোক সংশ্লেষ, যদি আমরা বলি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটো দশায় সম্পন্ন হয়। সালোক সংশ্লেষ দুটো দশায় সম্পন্ন হয়, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশাও বলতে পারি আমরা। অন্ধকার দশা বলতে কি, এই আলোক দশা বলতে কি বুঝবো, এই দশার ঘটনাগুলো সূর্যালোকের উপস্থিতিতে হয়। এই দশা সম্পর্কে আমরা ডিটেলস আগের ক্লাসে মানে এর আগেরটা দিয়ে দিয়েছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে অন্ধকার দশা সম্পর্কে, বা এর অপর নাম আমরা বলছি আলোক নিরপেক্ষ দশা। কেন আলোক নিরপেক্ষ বলছি? স্যার এখানে আলো যদি থাকে তাতেও অসুবিধা নেই, কিন্তু এটা আলোর প্রয়োজন হয় না। এই দশার যে ঘটনাগুলো ঘটে, যা বিক্রিয়াগুলো ঘটে, এই বিক্রিয়াগুলোর জন্য কোনো মানে আলোর প্রয়োজন হয় না, এই জন্য একে বলা হয় আলোক নিরপেক্ষ দশা। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই আলোক নিরপেক্ষ দশাটা বা অন্ধকার দশাটা কোথায় হয় বলতো? আমরা দেখেছিলাম সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে ছিল, কি ছিল এগুলো, থাইলাকয়েড, গ্রানাম বলেছিলাম, অনেকগুলো মানে এগুলো সব অনেকগুলো গ্রানাম নিয়ে হয়, গ্রানা, আর কি বললাম বাকিটাকে বলা হয় স্টোমা বা ধাত্র। তো এই অন্ধকার দশাটা কোথায় হয়, স্থান কি, অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা কোথায় ঘটে? স্থান বললাম হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে ঘটে, তাই না? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে এই দশা সম্পন্ন হয়। এরপরে বলি যে এই দশাটা মানে কে আবিষ্কার করেছিলেন, মানে কি জন্য আমাদের পড়তে হচ্ছে এটা, কার জন্য? তিনি হচ্ছেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কি বললাম না, বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই মানে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা প্রথম পর্যবেক্ষণ করেন বলে তার নাম অনুসারে রেখে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। অন্ধকার দশাটাকে ব্ল্যাকম্যান দশাও বলা হয়, ঠিক আছে। একটা জিনিস আমরা ধারণা করতে পারছি যে যেহেতু এটা একটা রাসায়নিক বিক্রিয়া, মানে একটা যে মানে ঘটনা, অন্ধকার দশা মানে কয়েক কিছু ঘটনা ঘটবে, কতগুলি পর্যায়ক্রমে ঘটনা ঘটবে। যেমন আমরা আলোক দশায় পেয়েছিলাম যে সেই ক্লোরোফিলের সক্রিয়করণ, তারপরে হচ্ছে তোমার জলের আয়নীয় বিশ্লেষণ যখন পেয়েছিলাম না, তো এখানেও সেরকম কতগুলো স্টেপ বাই স্টেপ এই ঘটনাগুলো ঘটে। কি কি ঘটে চলো দেখা যাক। অন্ধকার দশার যে ঘটনাগুলো কি কি, এটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজও বলা হয়। এক নাম্বার যে স্টেপটা সেটা হলো কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ। ফার্স্ট স্টেপ কি হয়, কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ ঘটে আর পিজিএ গঠিত হয়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ ও পিজিএ গঠন। আসছি, পিজিএ এর সম্পূর্ণ নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি বললাম? ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, সম্পূর্ণ নাম যেখানে লিখতে বলে সেখানে আসতে পারে কিন্তু পিজিএ পুরো নাম কি, ঠিক আছে। তো কি বললাম, পিজিএ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফার্স্ট পয়েন্টে বললাম কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ ও পিজিএ গঠন কি হয়, চলো দেখা যাক। আচ্ছা, আমি স্টেপ কটা বলে দিই, তারপরে আমি পরের স্টেপে আসছি। পরের স্টেপটা হচ্ছে পিজিএ এই গঠিত হলো, এবার পিজিএ বিজারিত হবে, পিজিএ বিজারণ। 3 নাম্বার স্টেপ আরইউবিপি, নামটা শোনা শোনা লাগছে, আরইউবিপির পুনঃসংশ্লেষ। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে
গ্লুকোজ সংশ্লেষ। আমাদের মেনলি কি উৎপন্ন করতে হবে বলতো? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি আমরা উৎপন্ন করতে চাইছি গ্লুকোজ। এই গ্লুকোজটাই আমরা উৎপন্ন করব। ঠিক আছে, কিভাবে উৎপন্ন করব এরপরে আসি। দেখো, অন্ধকার দশায় প্রবেশ করার আগে আমরা একটা জিনিস জেনে নিই। আমরা এর আগে তো আলোক দশা পড়েছিলাম, তাই না? তো আলোক দশায় আমরা লাস্ট প্রোডাক্ট কি পেয়েছিলাম বলতো? ওখানে কি কি পেয়েছিলাম? একটা ছিল হচ্ছে NADPH প্লাস H প্লাস, তাই তো? একে আমরা পড়েছিলাম NADPH2। এই একটা জিনিস পেয়েছিলাম। আর একটা উৎপন্ন হয়েছিল আমাদের ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপিটা কি? এটিপিটা হচ্ছে এনার্জি কারেন্সি। দ্যাট মিনস ওখান থেকে আমরা শক্তি পাবো, ওর মধ্যে শক্তিটা নিহিত আছে। এই দুটো জিনিস পেয়েছিলাম। আর ওখানে উপজাত পদার্থ কি পেয়েছিলাম? জল পেয়েছিলাম, আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়েছিল, তাই না? অক্সিজেনটা উৎপন্ন হয়ে পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল বায়ুমণ্ডলে। এটা আমরা মানে লাইট ফেজে আমরা এইটা পেয়েছিলাম, তার নেট প্রোডাক্ট ছিল এটা। এই জিনিসটাই আমাদের অন্ধকার দশায় প্রয়োজন হবে। কি হয় দেখো, পরপর আমরা এগুলো আলোচনা করি। এবারে ফার্স্ট পয়েন্ট কি পেলাম দেখো, কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ ও পিজিএ গঠন। আসছি, কি হয় না, আমরা জানি পাতার মধ্যে আছে হচ্ছে RUBP। স্যার RUBP ফুল ফর্ম কি জানি আমরা? এর নাম হচ্ছে রিভিউলেজ বিস ফসফেট। আমরা আগে ফুল ফর্ম বলে দিয়েছি। RUBP ফুল ফর্ম হচ্ছে রিভিউলেজ বিস ফসফেট। পাতার মধ্যে আছে রিভিউলেজ বিস ফসফেট, বা ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে রিভিউলেজ বিস ফসফেট। এই রিভিউলেজ বিস ফসফেট কি হয় দেখো, এখান থেকে তোমার এই রিভিউলেজ বিস ফসফেটের সঙ্গে তোমার যুক্ত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কে যুক্ত হয়? কার্বন ডাই অক্সাইড। আর কে যুক্ত হয়? আর হচ্ছে জল যুক্ত হয়। দিয়ে এটা এই রিভিউলেজ বিস ফসফেট হচ্ছে 5 কার্বন যুক্ত। মাথায় রাখবে, এটা 5 কার্বন যুক্ত রিভিউলেজ বিস ফসফেট। এই 5 কার্বন যুক্ত রিভিউলেজ বিস ফসফেট মানে বাতাসের কার্বন ডাই অক্সাইড মানে পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে ফার্স্ট অফ অল গঠন করছে হচ্ছে 12 অণু PGA। কি গঠন করছে? PGA ফুল ফর্ম কি স্যার? PGA এর ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই মাত্র বললাম কতটা, এটা 12 অণু PGA গঠন করছে। দেখো, এটা বললাম 5 কার্বন যুক্ত, তাহলে 5 6 30, 6টা যেহেতু আছে 5 6 30, আর এখানে কার্বন হচ্ছে একটা, মানে এটা 6টা কার্বন লাগে। 6টা কার্বন, 6টা হাইড্রোজেন জল। ঠিক আছে, তাহলে এটা 6টা কার্বন, আর এটা 5 6 30, 36টা। এটা 3 কার্বন যুক্ত, এই PGA-টা হচ্ছে 3 কার্বন যুক্ত, তাহলে 3 12 36টা। দেখো কার্বনের ব্যালেন্স হয়ে গেল। ঠিক দেখো, তাহলে ফার্স্ট অফ অল দেখো 5 কার্বন যুক্ত রিভিউলেজ বিস ফসফেট বা RUBP, যা কথাগুলো বলছি মাথায় রাখো। 5 কার্বন যুক্ত রিভিউলেজ বিস ফসফেট বা RUBP। এই RUBP-টা কি হয় দেখো, RUBP এই জল আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড এর সাথে যুক্ত হয়ে গঠন করলো হচ্ছে 12 অণু PGA। এটা তো বললাম ফার্স্ট স্টেপে। এই যে দেখো, এটা 5 কার্বন যুক্ত মানে 5 6 30, আর এটা 1 কার্বন যুক্ত কার্বন ডাই অক্সাইড মানে কার্বন 6টা 36টা, আর এটা হচ্ছে 3 কার্বন যুক্ত, তাহলে 3 × 12 = 36। এখানে দেখো 6, এখানে হচ্ছে 5 কার্বন যুক্ত মানে 5, এটা 6টা আছে 30, আর 6 36টা, এখানে 36টা। কার্বনের ব্যালেন্স ঠিক হলো তো? আমি কেন এটা বারবার বলছি দেখো, এই যে বাতাসের কার্বন ডাই অক্সাইড যে গৃহীত হচ্ছে, এই গৃহীত কার্বন ডাই অক্সাইড দেখো ফার্স্ট এর মধ্যে আবদ্ধ হলো। তাহলে এই যে বাতাসের কার্বন ডাই অক্সাইড মানে বায়ুমণ্ডল থেকে আগত কার্বন ডাই অক্সাইড যেহেতু
কোষস্থ যৌগে মানে কোষ উৎপন্ন ফার্স্ট যৌগ কি, এটা হচ্ছে পিজিএ। এই পিজিএ এর মধ্যে আবদ্ধ হচ্ছে, একেই বলা হয় কার্বন অ্যাসিমিলেশন। কার্বন মানে কি, কার্বন মানে হচ্ছে মানে এই সরি সি মানে কার্বন, কার্বন সি মানে এখানে কার্বন আছে, কার্বন এর বাংলাকে বলা হয় অঙ্গার। কি বললাম, অঙ্গার। অঙ্গার আমরা শুনেছি, যখন আমরা কার্বন পড়বো না ফিজিক্সে, দেখবে তখন কার্বনের যে ভাগগুলো আছে, প্রাণীজ অঙ্গার, উদ্ভিজ্জ অঙ্গার, এরকম দেখবে ভাগগুলো আছে ওখানে, ওখানে অঙ্গার কথাটা পাবে। আচ্ছা কি সিনেমা আছে না ফুল আর অঙ্গার, কিরকম এরকম কিছু সিনেমা ফিনেমা বেরিয়েছিল একটা সময়। যাই হোক, তো সেই অঙ্গার মানে হচ্ছে কয়লা বা কার্বন, কার্বন বলা হয়। এই কার্বন যেহেতু এই কোষস্থ যৌগে অঙ্গীভূত হচ্ছে, এই জন্য একে বলা হয় অঙ্গার আত্তীকরণ। বোঝা গেল, একে বলা হয় অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। ক্লিয়ার? এরপর দেখো রিবিউলেজ বিস ফসফেট এই কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যে পিজিএ গঠন করলো, এটা তো এমনি গঠিত হয় না, এখানে একটা তোমার এনজাইম থাকে, এনজাইম কাজ করে। সেই এনজাইমটার নাম খুবই ছোট, দেখাচ্ছি, নাম হচ্ছে সংক্ষেপে বলা হয় রুবিস্কো। রুবিস্কো, RUBISCO। এই রুবিস্কো যে আমি এটা বললাম, তোমার এনজাইমটার নাম বললাম, এর ফুল ফর্ম হচ্ছে আরইউ মানে হচ্ছে রাইবুলেজ বা রিবিউলেজ। রিবিউলেজ 1,5-bis বিসফসফেট, রিবিউলেজ 1,5-bis ফসফেট কার্বক্সিলেজ, বিসফসফেট, সি ফর কার্বক্সিলেজ, আর ও ফর অক্সিজেনেজ। বুঝে গেল? তাহলে এই যে ফার্স্ট স্টেপে কি হলো, যে আর পাতায় অবস্থিত আরএবিপি কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে 12 অণু পিজিএ গঠন করছে। এই পিজিএ গঠনে সাহায্য করছে হচ্ছে রুবিস্কো এই এনজাইমটা। ফুল ফর্ম হচ্ছে রিবিউলেজ 1,5-bis ফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। মনে থাকবে কি বললাম, রিবিউলেজ 1,5-bis ফসফেট আর কার্বক্সিলেজ অক্সিজেনেজ, এটা হচ্ছে এই মানে রুবিস্কো ফুল ফর্ম। এই এনজাইমটা সাহায্য করছে হচ্ছে এই পিজিএ গঠন করার জন্য। এটা গেল ফার্স্ট স্টেপ। এরপরে দেখো কি হয়, এটা মুছে দিই। তাহলে কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ হলো, পিজিএ গঠিত হলো, এই স্টেপটা হয়ে গেল আমার। এরপরে দেখো এই পিজিএ সেকেন্ড স্টেপে এই 12 অণু পিজিএ তৈরি করে হচ্ছে 12 অণু পিজিএএলডি। এর ফুল ফর্ম কি স্যার? পিজিএএলডি এর ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসার অ্যালডিহাইড। কি নাম বললাম, লিখে দেবে একটু। ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, পিজিএলডি ফুল ফর্ম ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। কি করে গঠন করছে, এই যে গঠন করার সময় এই পিজিএলডিটা কি করে দেখো, এইখানে লাগবে তোমার ওই যে যেটা আলোক দশায় পেয়েছিলাম। আলোক দশায় কি পেয়েছিলাম বলো তো, আমরা পেয়েছিলাম হচ্ছে NADP প্লাস প্লাস H প্লাস, সরি NADP H প্লাস H প্লাস, এটা কি বলেছে NADP H2 পড়েছিলাম, আর পেয়েছিলাম হচ্ছে ATP, আলোক দশায় এগুলো পেয়েছিলাম। তো দেখো এখানে শক্তির যে প্রয়োজন হয় সেই শক্তিটা দেবে হচ্ছে এটিপি। অবশ্যই এটিপি যখন শক্তি দেবে সে তখন এডিপি তে পরিণত হবে, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেটে পরিণত হবে, যেটা আবার কোষের মধ্যে চলে যাবে, মানে এটিপি থেকে এডিপি তৈরি হচ্ছে, আবার ওখানে গিয়ে এডিপি থেকে এডিপি তৈরি হবে, যেটা আমরা আগে দেখেছিলাম।
আর কি হয়, এখানে ছিল হচ্ছে NADPH2 মানে NADPH প্লাস এইখান থেকে তৈরি হবে হচ্ছে NADP প্লাস। কেন না, এই যে প্রয়োজনীয় শক্তির যোগান দেয় হচ্ছে আমার এটিপি, আর NADPH হচ্ছে এখানে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে কি হয়, 12 অণু PgALD মানে এটিপির সহায়তা এবং NADP থেকে ইলেকট্রন নিয়ে তৈরি করা হচ্ছে 12 অণু PgALD। ক্লিয়ার করতে পারলাম এখানটা? তাহলে 12 অণু PgA থেকে 12 অণু PgALD গঠিত হলো। PgALD এর ফুল ফর্ম কি স্যার? না ফসফোগ্লিসার অ্যালডিহাইড। ক্লিয়ার এইটুকু? এরপরে কি হয় দেখো, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে হচ্ছে এখানে যে উৎসেচকটা সহায়তা করে, এখানে একটা উৎসেচক লাগে যার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। উৎসেচকের নাম বলতে সবসময় এজ হয় না, ডিহাইড্রোজিনেজ। তাহলে 12 অণু PgA থেকে 12 অণু PgALD গঠন করছে। এখানে হচ্ছে NADPH থেকে NADP প্লাস গঠিত হচ্ছে আর ATP থেকে ATP গঠিত হচ্ছে। এরপরে একটা মজার খেল আছে, এই যে 12 অণু PgALD এখানে পাচ্ছি আমরা, এই 12 অণু PgALD দুটো লাইনে চলে গেল, একটা কর্ড লাইনে গেল, একটা মেন লাইনে গেল। কেমন দেখো না, এখান থেকে 2 অণু PgALD, আচ্ছা এই পয়েন্টটা, তাহলে PgA এর বিজারণটা হয়ে গেল এখানে, PgA থেকে PgALD গঠন করছে। কারণ কি, এখানে অক্সিজেন মানে ইলেকট্রন যুক্ত হওয়াকে আমরা বলি বিজারণ কোনো যৌগের সাথে। তাহলে PgA এর সঙ্গে ইলেকট্রন যুক্ত হয়ে PgALD গঠন করছে, অর্থাৎ এখানে বিজারিত হচ্ছে, তাই না? এখানে NADPH থেকে মানে যে ইলেকট্রনটা পেলো সেখান থেকে এর PgALD গঠন করলো, অর্থাৎ এখানে বিজারণ হলো। আর এখানে এটিপি থেকে শক্তি, এখান থেকে এনার্জিটা পেয়ে যাচ্ছে, শক্তি পেয়ে যাচ্ছে, সেই শক্তি সহায়তা করছে এই PgALD গঠিত হওয়ার জন্য। কত অণু গঠিত হচ্ছে? 12 অণু PgALD। এটাও কিন্তু 3 কার্বন যুক্ত। ঠিক আছে, তো এই 12 অণু PgALD থেকে 2 অণু PgALD মানে এই পয়েন্টটা করছি, গ্লুকোজ সংশ্লেষ করছি আমরা। 2 অণু PgALD থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, C6H12O6। এটা কার সংকেত? গ্লুকোজ, তাই না? সরল শর্করা বা গ্লুকোজ গঠিত হয় 12 অণু PgALD এর মধ্যে থেকে 2 অণু PgALD হয়েছে। তাহলে বাকি যে 10 অণু PgALD রইলো, আর কি রইলো? 10 অণু PgALD রইলো, 10 অণু PgALD রইলো। এই 10 অণু PgALD আবার বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে কয়েকটি পর্যায়ে, এটা তোমাদের এত ডিটেলসে নেই বলে আমি আর যাচ্ছি না, এটা 11-12 গিয়ে বা উঁচু ক্লাসে গিয়ে তোমরা পড়বে যে কতগুলো স্টেপ মানে কি কি স্টেপ হয়ে থাকে। এই বাকি 10 অণু PgALD থেকে এই যে RABP পুরো সংশ্লেষ 6 অণু RABP গঠিত হয়। এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। ক্লিয়ার? ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম? PgALD পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কত PgALD গঠিত হলো? 12 অণু PgALD গঠিত হলো। এই 12 অণু PgALD যখন গঠিত হয়ে গেল, এটা কোথায় হচ্ছিল? ক্লোরোপ্লাস্টের মধ্যে যে স্টোমা ছিল, সেই স্টোমা, এই ক্লোরোপ্লাস্ট যদি হয় এই গ্রানাম থেকে স্টোমায় চলে এলো, স্টোমা থেকে সেই মানে গ্লুকোজটা মানে PgALD টা চলে এলো তোমার সাইটোপ্লাজমে, এখানে তৈরি করলো হচ্ছে গ্লুকোজ C6H12O6, গ্লুকোজ তৈরি করলো। এই গ্লুকোজ থেকে কালক্রমে তোমার হচ্ছে মানে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড বা মানে লিপিড মানে ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত জিনিস গ্লুকোজ থেকে আস্তে আস্তে সব জিনিসগুলো গঠিত হবে। ক্লিয়ার এটা? তাহলে এটা গেল আমার এই পর্যন্ত। আর বাকি যে 10 অণু ছিল, সেই 10 অণু PgALD বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে পুনরায় 6 অণু RABP গঠিত হচ্ছে। ঠিক আছে, এখানে অন্তর্বর্তী যৌগ বলে দিই, কি বলবো এখানে? অন্তর্বর্তী ঠিক আছে, বিভিন্ন অন্তর্বর্তী পদার্থের মাধ্যমে তোমার 6 অণু RABP গঠিত হচ্ছে, মানে রাইবোলেজ বিস ফসফেট গঠিত হচ্ছে। এবারে দেখো
এই যে চক্রটা মানে আরইউবিপি থেকে পিজিএ থেকে পিজিএলডি থেকে আবার আরইউবিপি মাঝখানে আরইউএমপি গঠিত হয়, যা আরইউবিপি গঠিত হচ্ছে। এই সমগ্র প্রক্রিয়াটি বৈজ্ঞানিক কেলভিন প্রথম এগুলো পর্যবেক্ষণ করেন, এই বিক্রিয়াগুলো। তাই এই বিক্রিয়াকে বলা হয় কেলভিন চক্র। বোঝা গেল এটা? অর্থাৎ দেখো একটু আগে বললাম স্যার ব্ল্যাকম্যানের কথা বললেন, আবার কেলভিন বলছেন। ব্ল্যাকম্যান তো অন্ধকার দশাটা বলেছেন যে এখানে অন্ধকার দশা বলে একটা দশা ঘটে, কিন্তু কেলভিন কি বললেন? বিজ্ঞানী কেলভিন এই প্রত্যেকটি দশার যে মানে ঘটনাগুলোকে বর্ণনা করলেন। ক্লিয়ার? এই জন্য একে বলা হয় কেলভিন চক্র। এই যে আরইউবিপি থেকে পিজিএ থেকে পিজিএলডি থেকে এখানে গ্লুকোজ উৎপন্ন হয়ে গেল, আর এখানে পিজিএলডি থেকে আরইউবিপি গঠিত হলো। এই যে প্রসেসটা সমগ্র, এটা চক্রাকার পদ্ধতি একটা। কারণ দেখো আরইউবিপি উৎপন্ন হচ্ছে, এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এসে আবার এখানে আরইউবিপি গঠিত হচ্ছে। তো এই যে প্রসেসটা, এটাই হচ্ছে তোমার কেলভিন চক্র। তাহলে এখানে কার্বনের হিসাবটা বোঝা গেল। এখানে ছিল তোমার 3 কার্বন যুক্ত 3 বারে 36, 3 বারে 3 কার্বন যুক্ত 3 বারে 36। এখানে সমান হচ্ছে, এটা হচ্ছে তোমার 3 কার্বন যুক্ত 10টা 3 × 30, এখানে 5 কার্বন যুক্ত 5 × 6 = 30। কার্বন হিসাবটা মিলে গেল। এটা তো তোমার 6টা কার্বন, গ্লুকোজ তো 6টা কার্বন আছে, তাহলে 36 এ মিলে গেল পুরো কার্বনটা। কার্বন হিসাবটা বুঝে গেল তো? তো এটাই হচ্ছে আমাদের কেলভিন চক্র বা আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। ঠিক আছে? তাহলে আর কোনো প্রশ্ন আছে কারো? যদি কারো কিছু জানার থাকে একটু কমেন্ট করো প্লিজ। একদিন ধরে কি পড়ছিলাম আমরা? সালোক সংশ্লেষ, তাই না? সেই সালোক সংশ্লেষের তাৎপর্য। তাৎপর্য বলো বা গুরুত্ব বলো, যাই বলো না কেন, সেটা একটু জেনে নিই। কি হয় দেখো, পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সেই শক্তি যে আমি কথা বলছি, এই কথা কোথা থেকে পাচ্ছি? এই শক্তিটা দেখো, সেই সৌরশক্তি একমাত্র সালোক সংশ্লেষ পদ্ধতিতেই তোমার প্রথমে রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছিল, তারপর হচ্ছে ওই যে এটিপির মধ্যে রাসায়নিক শক্তির রূপে আবদ্ধ হলো, তারপরে সেখান থেকে তোমার খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হলো। কোন শক্তিটা? সৌরশক্তিটা। সেই যে ফোটন, কোয়ান্টাম, মনে পড়ছে? তাহলে সেই যে খাবারটা আমি খেয়েছি, সাপোজ ধান গাছ একটা গাছ সূর্য থেকে শক্তি গ্রহণ করেছে, শক্তি গ্রহণ করে তোমার মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার উৎপন্ন করেছে। সেই খাবারটা জমা রেখেছে তোমার ধানের মধ্যে, ধানের মধ্যে। সেই ধানটা মানে চালটা আমরা খেয়েছি, খেয়ে সেটাকে আমরা মানে ভেঙেছি, ভেঙে সেই চাল থেকে আমরা শক্তিটা পেয়েছি। সেই শক্তির দ্বারা আমি কথা বলছি। ঠিক আছে? তাহলে পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এবারে দেখি আস্তে আস্তে সেই সূর্যের শক্তিটাকে একমাত্র সালোক সংশ্লেষ পদ্ধতিতেই মানে শক্তিটা প্রথমে রাসায়নিক শক্তি রূপে, পরে স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়। পরবর্তীকালে তা অন্যান্য প্রাণী দেহে ছড়িয়ে পড়ে। মানে ধর উদ্ভিদ, যারা শাকাশী প্রাণী তারা ডাইরেক্ট উদ্ভিদ থেকে সেই শক্তিটা আরোহণ করছে। যারা মাংসাশী প্রাণী তারা শাকাশীদের কাছ থেকে আবার শাকাশী প্রাণীরা যে শক্তিটা গ্রহণ করছে, সব শক্তি তো কাজে লাগছে না, নিজের কিছু তো শক্তি সে সঞ্চয় করে আছে, সেই শক্তিটা আবার মাংসাশী প্রাণীরা যখন খাচ্ছে তাদের দেহে চলে যাচ্ছে। ঠিক আছে? আর আমরা তো সর্বভূক, আমরা তো নানাভাবেই তো শক্তিকে আবদ্ধ করছি আর মানে আরোহণ করছি। তো এই হচ্ছে সালোক সংশ্লেষের তাৎপর্য। মানে 1 নম্বর পয়েন্টে কি বলবো? শক্তির আবদ্ধকরণ আর রূপান্তর। শক্তির আবদ্ধকরণ ও রূপান্তর। বোঝা গেল পয়েন্টটা? আর 2 নম্বর বলবো যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে হচ্ছে কি হয় দেখো, সমস্ত মানে জীব জগৎ মানে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ তারা নিঃশ্বাসের মাধ্যমে তো বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, প্রশ্বাসের সময় গ্রহণ করে, নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। ফলে বাতাসে, বায়ুমণ্ডলে বা বাতাসে বা পরিবেশে কার্বন ডাই অক্সাইডের আধিক্য ঘটে, মানে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়।
একমাত্র সবুজ উদ্ভিদেরাই তাদের খাদ্য তৈরি করার সময় সেই কার্বন ডাইঅক্সাইডটাকে মানে গ্রহণ করে। কারণ আমরা জানি গ্লুকোজ গঠনের জন্য মেন উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা প্রধান কাঁচামাল। তাই যে বায়ুমণ্ডলের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয়, বলতে পারবো আমরা। তাহলে এটা লিখবে কি কি হয়, আরো ভালো করে লিখতে পারো। বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.60%। আমাদের সমস্ত জীবজগৎ নিঃশ্বাসের সময় বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। একমাত্র সবুজ উদ্ভিদেরাই তাদের খাদ্য তৈরি অর্থাৎ সালোকসংশ্লেষের সময় সেই বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে, অর্থাৎ বাতাসের উপস্থিত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। দ্যাটস ইট, আর তো কিছু নেই। লিখতে পারবো তো? ঠিক আছে, চলো সব লেখা প্র্যাকটিস করো। আচ্ছা, আজকে আর যাবো না, এটুকুই থাকবে। তার আগে একটুখানি রিভাইজ করে নিই একটু। কি বলবো, কাকে বলা হয়, মানে অন্ধকার দশা কি না, সালোকসংশ্লেষের আলোক দশার পরবর্তী দশা হচ্ছে অন্ধকার দশা। এই দশার আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান। এই দশার ঘটনাগুলি কি কি, প্রথমে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আবদ্ধকরণ, আর হচ্ছে পিজিএ গঠন, তারপর হচ্ছে পিজিএ বিজারণ, তারপর হচ্ছে তোমার গ্লুকোজ সংশ্লেষ, তারপর হচ্ছে আরইউবিপি সংশ্লেষ। এই 4টা স্টেপ হলো। পরপর ঘটনাগুলো বলবো যে কি কি হয়, পরপর গুলো বলবো। আর এখানে কতগুলো মানে সম্পূর্ণ নাম লিখে দিতে পারে, যেমন ধরো তোমার পিজিএ এর ফুল ফর্ম কি, পিজিএলডির ফুল নাম কি, ওই যে রুবিস্কোর সম্পূর্ণ নামটা কি, আর হচ্ছে কেলভিন চক্র কি। সালোক সংশ্লেষের অন্ধকার দশার ঘটনাগুলি মানে বিক্রিয়াগুলি বিজ্ঞানী কেলভিন পর্যবেক্ষণ করেন, তাই তার নাম অনুসারে এই চক্রকার পথটাকে বলা হয় কেলভিন চক্র। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। জয় হিন্দ।